2014 এটা, ইয়ার 2014। স্যালারি তো অনেক দিন আগে করেছিস, সো হোপ ফর দ্য বেস্ট, ভুলে গেছিস। স্যালারির 3টে পার্ট আছে, আমি 3টে পার্ট জাস্ট একটু রিভাইজ করে দিচ্ছি। পার্ট 1 কী ছিল বলতো? যেখানে সমস্ত ক্যাশ অ্যালাউন্স আসবে। পার্ট 1-এ কী আসবে? ক্যাশ। তারপর দুটো অ্যাড ছিল। কি কি অ্যাড ছিল বল? একটা আরপিএফ আর তার ইন্টারেস্ট। আমরা বলি আমাদের টার্মে একটা ওপরের পার্ট, দুটো অ্যাড, তারপর পারকুইজিটস। পারকুইজিটসে অনেকগুলো আইটেমস ছিল, সেগুলো যোগ করার পর আমরা যেটা পাবো তার নাম কি হবে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। সেখান থেকে 16 লেস হবে। 16-এর কটা জিনিস আছে? 3টে। কি কি? একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, একটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, আর একটা প্রফেশনাল ট্যাক্স। তো অঙ্কটার দিকে তাকা। 2014 একটা খুব ভালো অঙ্ক, শোন। প্রথমে স্যালারি দিয়েছে, টেকনিক্যালি বেসিক, আমরা বলবো ওপরের আইটেম। ডিয়ারনেস অ্যালাউন্স ওপরের আইটেম। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আমরা পড়েছি, আমরা এর ইমপ্লিকেশন দেখাবো। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, যার নাম আরপিএফ, অ্যাড হবে। ওন কন্ট্রিবিউশন টু রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এবার বলি আমি, এমপ্লয়ার কন্ট্রিবিউশন আর ওন কন্ট্রিবিউশন, তোদের কাছে আরপিএফ ডিসকাস হয়েছিল? প্রভিডেন্ট ফান্ড ডিসকাস হয়নি। প্রভিডেন্ট ফান্ড অ্যাকচুয়ালি ডিসকাশনে আয় যে প্রভিডেন্ট ফান্ডটা কী। তোরা শুনে থাকবি রিটায়ারমেন্টের সময় যে টাকাটা পায় সেটা প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডের মেকানিজমটা কী হয় এটা জানতে হবে। মেকানিজমটা শোন। ধর আমি এমপ্লয়ি, আমি আমার স্যালারির 10% দিচ্ছি। কোথায় দিচ্ছি? প্রভিডেন্ট ফান্ড। আমার এমপ্লয়ার অবশ্যই 10% দেবে। আমি যতটুকু কন্ট্রিবিউট করব, আমার এমপ্লয়ার এক্স্যাক্ট ততটুকু কন্ট্রিবিউট করবে। ওই দুটো কন্ট্রিবিউশন জমা হবে আমার অ্যাকাউন্টে। আমরা কখন পাবো? অ্যাট দ্য এন্ড অফ টেনিওর অফ সার্ভিস, যখন আমার কাজ শেষ হয়ে যাবে, টেকনিক্যালি রিটায়ারমেন্টের সময়। তো একটা গল্প বলি, আমি আমার টাকা জমা দিচ্ছি, আমার টাকা আমি জমা দিচ্ছি, তোর মনে হয় এটা ইনকাম? একদমই নয়। কিন্তু আমার এমপ্লয়ার আমার টাকা জমা দিচ্ছে, এটা আমার কি মনে হয়? ইনকাম? ডেফিনেটলি। তো এটাই স্যালারির পার্ট। কোনটা স্যালারির পার্ট? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। তাহলে বলবি দাদা ওন কন্ট্রিবিউশনটা কি করছে? দুটো কারণে দিয়েছে। ফার্স্টলি, ওন কন্ট্রিবিউশন কিন্তু লাগে আমরা যখন টোটাল ইনকাম থেকে ডিডাকশন, গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন করব। দেখবি আমরা সেকশন 80 শিখব, ওটা সব থেকে ভাইটাল হবে 4th সেমিস্টারে, কারণ 5th সেমিস্টার সেকশন 80 দিয়েই স্টার্ট। তখন দেখবি ওন কন্ট্রিবিউশনটা লাগবে, কিন্তু এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন এখানে লাগবে। আর একটা জিনিস মিলিয়ে নে। কি মিলিয়ে নিবি? আমার কন্ট্রিবিউশন আর আমার এমপ্লয়ারের কন্ট্রিবিউশন দুটো কি সেম? দেখ দুটোই 10%, কিন্তু আমার ওপর ভরসা কর, এখানে একটা বিশাল বড় সড়ো প্যাঁচ আছে, আমি এক্ষুনি যাচ্ছি না, অঙ্কে যাচ্ছি, ছেড়ে দে। তারপরেরটায় পর, ইরফান ইজ প্রোভাইডেড উইথ অ্যান আনফার্নিশড অ্যাকোমোডেশন ইন মুম্বাই। ওই অ্যাকোমোডেশন কি? পারকুইজিটস। আমি পরে বোঝাচ্ছি, আমি জাস্ট কী কী আছে দেখিয়ে দিচ্ছি। হি ইজ অলসো প্রোভাইডেড উইথ এ কার, মনে আছে কার দিয়েছিল? আমি সব ডিটেলসে বলবো যখন টাচ করব। আরও পর, মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সড বাই এমপ্লয়ার, আর একটা লোন দিয়েছিল এমপ্লয়ার। সো আমি যদি পুরো অঙ্কটাকে খুঁটিয়ে পড়ি তাহলে কি দেখতে পাবি? ওপরের আইটেম কটা আছে? 3টে। তারপরে অ্যাড আছে, আরপিএফ 2টো, তারপরে পারকুইজিটস। তাহলে আমরা কি পেয়ে যাব? গ্রস টোটাল ইনকাম। চল ছক কাট। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3খানা। টেকনিক্যালি
আমি করবো না অঙ্কটা, জাস্ট বলে দিচ্ছি। ওপরটা সিঙ্গেল, ডান দিকে 3খানা ছক্কা। আমি হেডিং লেখাচ্ছি না, হেডিং লেখানো আছে। স্যালারি প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে গেছে তোদের। তোদের মনে হয় আগস্টে এক্সাম, তাই তো বলছে, আগস্ট সেকেন্ড উইক এক্সাম। সো সিলেবাসের কিন্তু 12টা বেজে গেছে, আমি জানি না। স্যালারি সেই সেন্সে ইম্পর্টেন্ট, কারণ 5th সেমে স্যালারি আর সেকশন 80 করাবন প্রচণ্ড ইম্পর্টেন্ট। স্টার্ট কর, 2 রুপিস কালাম করে, মানে রুপিস 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 করে 3টে। ফার্স্ট আইটেম একদম বাঁ দিক থেকে, বেসিক স্যালারি। বেসিক স্যালারি একদম লেফট হ্যান্ড সাইড থেকে, বেসিক স্যালারি ব্র্যাকেটে শুনছি চাচা, হ্যাঁ, ₹20,000 ইন্টু 12, একদম একদম লাস্ট কালামে 2,40,000। এবার এর নিচে নিচে লিখতে থাক, আমি আর লিখবো না। এরপর ডিয়ারনেস অ্যালাউন্স, এরপর হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স কি বলেছে পড়ে দেখ, 5,000 পার মান্থ বলেছে, তো 5,000 ইন্টু 12, ডিয়ারনেস অ্যালাউন্স 5,000 ইন্টু 12 কত হচ্ছে বল, 60,000। এরপর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, সব সেকেন্ড কালামে যাবে। এরপর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, স্টপ, বোঝাতে দে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, অঙ্কটার দিকে তাকা। বলেছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ব্র্যাকেটে হি হ্যাজ 3 চিলড্রেন, আর টাকাটা কি বলেছে দেখ, 500 পার মান্থ, তাই বলেছে। আমার কোয়েশ্চেন, 500 পার মান্থ পার চাইল্ড কি বলেছে, লজিক্যালি ফোকাস কর। বলেছে জাস্ট 500 পার মান্থ, তো তুই কি কনক্লুশনে পৌঁছাচ্ছিস? 3 জনের জন্যই 500 টাকা, না এক একজনের জন্য 500 টাকা? টেকনিক্যালি 3 জনের জন্যই, তার মানে ও হাতে পেয়েছে কত, 500 ইন্টু 12, ও হাতে পেয়েছে কত, 500 ইন্টু 12। তো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ব্র্যাকেট মার ₹500 ইন্টু 12। সেকেন্ড কালামে রাখ কত, সেকেন্ড কালামে, সেকেন্ড কালামে তুই পড়াশোনায় ঢুকতে পারিস নি, সেকেন্ড কালামে কনসেন্ট্রেট কর, কনসেন্ট্রেট কর। লেস, চিলড্রেনের সি এর নিচে থেকে লেস, এক্সেমশন, এক্সেমশন আন্ডার সেকশন, শুনছি 10-14, লেস এক্সেমশন আন্ডার সেকশন শুনছি 10 ব্র্যাকেটে 14। এর গল্পটা কি ছিল, ম্যাক্সিমাম 100 পার মান্থ পার চাইল্ড আপ টু 2 চিলড্রেন, সেটাকে লিখে দিতে হবে এক্সেমশনের ইয়ের নিচে ড্যাশ দিয়ে লেখ। ম্যাক্সিমাম রুপিস 100 পার মান্থ, ম্যাক্সিমাম ₹100 পার মান্থ পার চাইল্ড আপ টু 2 চিলড্রেন, আপ টু 2 চিলড্রেন, স্টপ। তার নিচে ব্র্যাকেটে কি লিখবি, তার মানে তুই ₹100 ইন্টু 12, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ, ইন্টু 2 চিলড্রেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখতে কেমন লাগবে, ₹100 ইন্টু 12 ফার্স্ট ব্র্যাকেটে ইন্টু 2 চিলড্রেন থার্ড ব্র্যাকেটে, পুরোটাকে ক্যালকুলেশন কর কত হচ্ছে বল, 2,400। সেকেন্ড কালামে রাখ 2,400, মাইনাস করে বাইরে পাঠা 3,600। পরিষ্কার, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পরিষ্কার। কোয়েশ্চেন, যদি 500 টাকা ফর ইচ চিলড্রেন বলতো, তাহলে যখন পেতো, যখন ও পেলো, তখন 500 ইন্টু 12 ইন্টু 3 হতো, অর্থাৎ পেতে পারে যার জন্য খুশি, কিন্তু এক্সেমশন কার জন্য হবে, 2 জনের জন্য। ওপরের পার্ট শেষ অঙ্কটায়, ক্যাশ অ্যালাউন্স আর কিছু নেই, লেখ অ্যাড, বেসিকের বিয়ের নিচের সোজা লেখ অ্যাড, 2 ফুটকি আন্ডারলাইন। 5 থেকে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু recognized provident fund, employers contribution to recognized
provident fund in excess of 12% of salary, in excess of 12% of salary, full stop, stop. এখানে আমি বেশ কিছু গল্পে যাচ্ছি, দারুণ করে কনসেন্ট্রেট কর। এগুলো কিন্তু এত বড় বড় প্যাচ, যদি তোরা নিজেরা এক্সাম দিতিস মাথা ঠুকে ঠুকে মরে যেতিস। দেখ আমি প্যাচটা বোঝাচ্ছি, বোঝার চেষ্টা কর। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড 10% অফ বেসিক স্যালারি। দুটো জিনিসের ওপর প্রেশারাইজ কর। ফার্স্টলি 10%, বল 10% মানে বল 12%-এর কম। 10% মানে কি 12%-এর কম, সুতরাং 12%-এর তো এক্সেস নেই, সুতরাং আইটেমটা নীল হবে কনফার্ম। শুনতে পাচ্ছি না, আইটেমটা কি হবে? নীল। কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে, স্যালারি মানে কি? এখানে লেখানো ছিল বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন ইন ফিক্সড পার্সেন্টেজ। বেসিক আর ডিএ বলছি আমি, স্যালারি মানে কি বেসিক আর ডিএ। ওরা দেখতো ওরা কি বলেছে, ওরা বলেছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড 10% অফ বেসিক স্যালারি। এটা হচ্ছে প্রচণ্ড বড় প্যাচ একটা। ওরা কিন্তু কনসাসলি ডিএটাকে অ্যাভয়েড করে গেল, ওরা শুধু বলল 10% অফ বেসিক স্যালারি। এবার ডিএর গল্প বলি। 11-এ, আমি জানি হয়তো মনে নেই, না থাকাই উচিত, 11-এ ডিএর পাশে দু রকমের লেখা দেখেছিলিস তোরা, একটা ফর্মিং পার্ট অফ স্যালারি, একটা নট ফর্মিং পার্ট অফ স্যালারি। মনে পড়ছে কি? দেখতো, ফর্মিং পার্ট অফ স্যালারি মানে আসতো, আর নট ফর্মিং পার্ট অফ স্যালারি মানে কোনো ক্যালকুলেশানে আসতো না। তো 11-এ আমরা বুঝিয়েছিলাম, এখন বুঝতে হবে না কেন এটা। আজকে হচ্ছে সেই সময়টা যখন বুঝতে হবে যে ডিএটার মেকানিজমটা কি। আগে বল, প্রভিডেন্ট ফান্ড কি পারপাসে করা হয়? রিটায়ারমেন্ট পারপাস। প্রভিডেন্ট ফান্ডে স্যালারি বলতে কি বোঝায়? বেসিক প্লাস ডিএ। যদি বেসিক প্লাস ডিএই বোঝায় প্রভিডেন্ট ফান্ডের স্যালারি, তার মানে ডিএ ক্যালকুলেশানে আসছে। কি ক্যালকুলেশানে আসছে? রিটায়ারমেন্ট বেনিফিট ক্যালকুলেশানে আসছে। তার মানে ওপরে কোনো ইস্যু নেই, অঙ্কটার নিচে নোট হয়তো, নোটে নোটে যেখানে ডিএ আসবে ফুল ডিএ আসবে। মনে আছে তোরা যে অঙ্কটা করেছিলিস তাতে অ্যাকোমোডেশন পারপাসে স্যালারির নোট বানাতে হয়েছিল? বেসিকের পর কি লিখেছিলাম? ডিএ, ফুল আসবে। কিন্তু এই অঙ্কটায় ওরা কনসাসলি কি বলেছে? 10% অফ বেসিক। ওরা খুব কনসাসলি ডিএটাকে ক্যান্সেল আউট করে দিল। তার মানে তোকে যদি কখনো নোট বানাতে হয়, কোয়েশ্চেন, নোট কখন বানাতে হয়? দুটো পারপাসে, এক অ্যাকোমোডেশন আর দুই হাউস রেন্ট অ্যালাউন্স। তোর নিচের নোট এই দুটো পারপাসে লাগে। কি কি পারপাস? অ্যাকোমোডেশন আর হাউস রেন্ট অ্যালাউন্স। অঙ্কটার পর যে নোট লিখবি, নোটে বেসিক লিখবি, ডিএ লিখবি, তাই তো রে? ওই ডিএটা নীল হবে, নিয়ে চলে এলেই নাম্বার কাটবে। ওরা একদম বসে আছে বাঘের মতো, তুই আনিস কিনা দেখবো। তার লজিক বল আরেকবার, কি লজিকে নীল হচ্ছে? কেন নীল হচ্ছে? কারণ ডিএটা নট ফর রিটায়ারমেন্ট বেনিফিট। তবে যাই বলিস না কেন, ওপরে ডিএ নিয়ে কোনো সমস্যা নেই, এসেছে তো ডিএ, ওপরে আসবে ফুল। সমস্যা হচ্ছে নোটে আসবে না আসবে না। আজকে ডিএর পাশে লেখা নেই ফর্মিং পার্ট অফ স্যালারি না নট ফর্মিং পার্ট অফ স্যালারি। প্যাচটা কোথায় দিয়ে দিয়েছে বলতো? আরপিএফে। আরপিএফে এসে কি বলেছে? 10% অফ বেসিক। যদি এরকম বলতো 10% অফ স্যালারি, 10% অফ স্যালারি মানে কি? বেসিক ডিএ সব, কোনো সমস্যা নেই, ডিএ নর্মাল। কিন্তু যেই বলেছে 10% অফ বেসিক স্যালারি, সো ডিএটা অ্যাবনর্মাল। ইজ দ্যাট ক্লিয়ার? চল, অ্যাড দিয়ে লিখেছিস কি? ওটা লিখে তো নীল করে দে। কেন নীল হচ্ছে রে? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ইন এক্সেস অফ 12%। আরে 12-এর তো এক্সেসই নেই, নীল। আবার অ্যাড, অ্যাড শুনছি, ইন্টারেস্ট, অ্যাড ইন্টারেস্ট ক্রেডিটেড টু, অ্যাড ইন্টারেস্ট credited to
recognized provident fund, add interest credited to recognized provident fund in excess of 9.5%, in excess of 9.5%, in excess of 9.5%. পড়ে দেখ ইন্টারেস্টটা, পড়ে দেখ বলেছে ইন্টারেস্ট অন দ্য অ্যাকুমুলেটেড ব্যালেন্স অফ রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অ্যাট দ্য রেট অফ 13% পিএ কত টাকা? 2600। তুই কি কনক্লুশনে আসছিস বল? 13% রেটে কত টাকা? 2600। লজিক্যালি 9.5 কতটুকু এক্সেস? 3.5। তাহলে ক্যালকুলেশনটা এরকম হতে পারে কিনা বল? ₹2600 বাই 13% ইন্টু 3.5%। পার্সেন্টেজগুলো লিখবি, ক্যালকুলেটারে করবি না, দুটো পার্সেন্টেজ কেটে যায়। মানে 13 মানে যদি 2600 হয়, তাহলে 3.5 মানে কত? সেটাই আমরা কি পেয়ে যাচ্ছি বলতো? 9.5 এক্সেস। তাহলে আমরা কি লিখছি বল? 2600 বাই 13% ইন্টু 3.5%। একদম বাইরে চলে যাবে 700, একদম বাইরে। নীলটাও একদম বাইরে, 700টাও একদম বাইরে। হয়েছে? তার মানে এখন পর্যন্ত কি হলো বল? এখনো পর্যন্ত যেটা হলো সেটা ওপরের আইটেমগুলো করলাম, দুটো আরপিএফ হয়ে গেল। এবার অ্যাড পারকুইজিটস, অ্যাড PERQUISITES, add perquisites under section 17 bracket 2, add perquisites under section বল 17 bracket 2, আন্ডারলাইন পি এর নিচে থেকে আন্ডারলাইন। পারকুইজিটস এর পি এর নিচে থেকে, এক্স্যাক্টলি পি এর নিচে থেকে স্মল এ দিয়ে শোন পড়ছি। ফার্স্ট পারকুইজিট পড়ছি, শোন। ইরফান ইজ প্রোভাইডেড, ভালো করে শোন। ইরফান ইজ প্রোভাইডেড উইথ অ্যান আনফার্নিশড অ্যাকোমোডেশন ইন মুম্বাই। মুম্বাইয়ে একটা আনফার্নিশড অ্যাকোমোডেশন দিয়েছে, ফর হুইচ দ্য এমপ্লয়ার চার্জেস 1000 টাকা পিএম। কোয়েশ্চেন, এমপ্লয়ার চার্জেস 1000 পিএম মানে কি? এমপ্লয়ার আমার থেকে 1000 টাকা কেটে নিচ্ছে, তার মানে কি? তার মানে অ্যাকোমোডেশনটা মোটেই ফ্রি অফ কস্ট নয়, অ্যাকোমোডেশনটা অ্যাট কনসেশনাল রেট। যদি তুই মেন ছক দেখিস, একবার ঘুরিয়ে দেখ, মেন ছকে পরপর দুটো অ্যাকোমোডেশন ছিল। এ দিয়েছিল অ্যাট ফ্রি অফ কস্ট, যার সেকশন ছিল 17(1) রুল 3(1), আর বি দিয়েছিল অ্যাট কনসেশনাল রেট, যার সেকশন ছিল 17(2). এটা কিন্তু সেই কনসেশনাল রেটের গল্প। আমি বুঝিয়েছিলাম কনসেশনাল রেট, আজকে অঙ্কে দেখাবো। মানে হচ্ছে যা বেনিফিট আমার থেকে 1000 টাকা পার মান্থ কেটে নিল। আমার কোয়েশ্চেন অ্যাকোমোডেশন সম্বন্ধে আমরা কি জানি? ভুলে গেছিস? আমি বলছি, কোয়েশ্চেন করতে হয় একটা। কোয়েশ্চেন কটা? একটা। বাড়িটা কার? কোয়েশ্চেন একটা, বাড়িটা কার? আনসার আসতে পারে দুটো, হয় ওন্ড বাই এমপ্লয়ার, মালিকের বাড়ি, কিংবা মালিক কি করেছে? ভাড়া করেছে। যদি মালিকের নিজের বাড়ি হতো তাহলে 15% অফ স্যালারি, শেষ। মালিকের নিজের বাড়ি হলে কি 15% অফ স্যালারি। আর যদি মালিক ভাড়া করে, দুটোর মধ্যে যেটা কম 15% অফ স্যালারি আর রেন্ট পেড বাই এমপ্লয়ার। হ্যাঁ কি না? অঙ্কটায় পর, আরও পর, দেখ কি বলে। 1000 পার মান্থের পর দ্য ফেয়ার রেন্ট অফ দ্য হাউস ইজ 50,000। এই ফেয়ার রেন্ট একটা ইন্ডিকেশন যে বাড়িটা মালিকের। ফেয়ার রেন্ট মানে এই রকম বাড়ির কত টাকা রেন্ট হওয়া উচিত, এটা একটা ইন্ডিকেশন। কিন্তু অঙ্কটায় পরের লাইনে আরও ক্লিয়ার কাট বলে দিয়েছে, দ্য হাউস ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার। আমি যে অঙ্কটা করিয়ে দিয়েছি সেখানে রেন্ট পেড বাই এমপ্লয়ার লেখা ছিল, হ্যাঁ কি না? এখানে রেন্ট পেড বাই এমপ্লয়ার বলে কিছু লেখা আছে? এমনিতেই বাড়িটা মালিকের। শুনতে পাচ্ছি না?
বাড়িটা কার ডিসিশন কি করে নিবি? ডিসিশন নেবার দুটো জায়গা আছে। এক, ক্লিয়ার কাট বলা থাকবে আইদার দ্য অ্যাকোমোডেশন ইজ ওন্ড বাই এমপ্লয়ার বা রেন্ট পেড বাই এমপ্লয়ার, ক্লিয়ার কাট বলা থাকবে। আর নাম্বার টু, যদি ক্লিয়ার কাট না বলা থাকে, যদি রেন্ট পেড বাই এমপ্লয়ার না থাকে, তার মানে বাড়িটা মালিকের কনফার্ম। মালিক ভাড়া করলে অবশ্যই কি লেখা থাকবে? রেন্ট পেড বাই। আরে মালিক যদি ভাড়া করে, মালিক তো বাড়ি ভাড়াটা দিয়েছে, রেন্ট পেড বাই এমপ্লয়ার নেই, তাহলে বাড়িটা কার? মালিকের। মালিকের বাড়ি মানে বল শুধু 15% অফ স্যালারি। এবং বাড়িটা কি বাড়ি? আনফার্নিশড। ফার্নিচার দিলে আরও 10% অ্যাড হবে, কিন্তু আনফার্নিশড মানে জাস্ট 15% অফ স্যালারি। সেখান থেকে কি লেস হবে রে? যেটা আমার থেকে চার্জ করে নিয়েছে, ওটা তো আমার থেকে চার্জ করে নিয়েছে। কেন লেস হবে বুঝিয়েছিলাম। একটা বেনিফিট ধরে নে 50,000-এর বেনিফিট, কিছুক্ষণের জন্য ধর, আমার বেনিফিটটা 15% করে কত বেরিয়েছে? 50,000। বলতো আমি ওই বেনিফিটের জন্য কত পেমেন্ট করেছি? 1000 পার মান্থ, 12,000। তো 50 মাইনাস 12, 50 মাইনাস 12, 38। ওইটা আমার বেনিফিট নাকি 50,000টা বেনিফিট? 38। সো স্টার্ট কর এ দিয়ে, লেখাটাকে মুখস্থ করতে হবে। লাইক ভ্যালু অফ রেন্ট ফ্রি, ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন provided by employer, provided by employer at concessional rate, at provided by employer at concessional rate, CONCESSIONAL, at concessional rate under section, শুনছি under section actually 17 bracketed 2 ব্র্যাকেটে রোমান 2, আন্ডার সেকশন 17 রোমান 2। ক্লিয়ার? ঠিক ভ্যালুর ভি এর নিচে থেকে ড্যাশ দিয়ে লেখ 15% অফ স্যালারি, 15% অফ স্যালারি, 15% অফ স্যালারি। কোয়েশ্চেন, এখানে স্যালারি মানে কি লেখানো ছিল? খুব ভালো। লজিক্যালি আমরা বলেছিলাম ওপরের সব, ওপরের সব বলতে আরপিএফ এর আগে পর্যন্ত। ওপরের সব বলতে কি বোঝাচ্ছি? আরপিএফ এর আগে পর্যন্ত। চল নোটে চল, নোট বলে চল। স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন, আন্ডারলাইন। নোট বলে আয়, স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন, স্যালারি ফর দ্য পারপাস অফ অ্যাকোমোডেশন, আন্ডারলাইন। হ্যাঁ রে জনগণ, ওপরের কি কি আছে দেখে বল। আরপিএফ এর আগে পর্যন্ত আছে কিন্তু 3টে আইটেম, বেসিক, ডিএ আর চিলড্রেন এডুকেশন। এইবার তোকে কনফিডেন্টলি ডিসিশন নিতে হবে ডিএটা নীল হবে। কেন ডিএটা নীল হবে? যেটা আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, নট ফর রিটায়ারমেন্ট বেনিফিট। ডিএটা নট ফর রিটায়ারমেন্ট বেনিফিট। চল স্টার্ট কর, আমি লিখিয়ে দিচ্ছি। একটা রুপিস কালাম করে লেখ বেসিক স্যালারি, ড্যাশ দিয়ে বেসিক স্যালারি, শুনছি 2,40,000, ড্যাশ দিয়ে ডিএ, এখানে ডিএ লিখতেই পারিস। ডিএ দাঁড়া, ডিএ কত লিখবি? নীল। কোয়েশ্চেন, কেন নীল? নট পার্ট অফ স্যালারি লিখতে পারি, কিন্তু আমরা অন্য লিখবো ব্র্যাকেটে নট ফর রিটায়ারমেন্ট বেনিফিট। এটা ওদেরকে বলে দিতে হবে। এটা কিন্তু অঙ্কের নাম্বার দেবে না কাটবে সেটা নির্ভর করছে ভাই। অরিজিনাল এক্সাম হলে ওরা জাস্ট এই জায়গাটা দেখতো তুই ঠিক করেছিস কিনা, বুঝে যেত তুই কত ভালো। ফিরে আয়, ডিএ হচ্ছে ব্র্যাকেটে কি লিখলি? নট ফর রিটায়ারমেন্ট বেনিফিট বলে রুপিস কালামে কত গেছে? নীল। আর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স যেটা আউটার ফিগার, কত গেছে আউটারে? 3,600 যোগ কর। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 3,600, 2,43,600 ক্লোজ করে দে, অঙ্কে যা। 2,43,600 ক্লোজ করে দে, অঙ্কে যা। যেখানে তুই লিখেছিলিস ড্যাশ দিয়ে, কি লিখেছিলিস?
15% অফ স্যালারি, থার্ড ব্র্যাকেট মার 15 এর নিচে লেখ দ্যাট ইজ কেমন করে লিখবি, আই ফুল স্টপ ই ফুল স্টপ, আই ফুল স্টপ ই ফুল স্টপ, দ্যাট ইজ 15% অফ রুপিস। কত বেরোলো? 2,43,600। তাহলে 15% অফ রুপিস 2,43,600। যেটা বেরোচ্ছে সেটা ফার্স্ট কালামে রাখ, ফার্স্ট কালামে। আমার কোয়েশ্চেন, ফার্স্ট কালামে কেন? উইদাউট এনি রিজন কোনোদিন কোনো কালামে রাখা যায় না। বল পারকুইজিটসের আউটার কালাম কোনটা? সেকেন্ড কালাম। পারকুইজিটসের মেন কালাম কোনটা? সেকেন্ড। কিন্তু এটা ফার্স্ট কালামে রাখলাম কেন? এই পারকুইজিট এখনো শেষ হয়নি। যদি ফার্নিচার থাকতো তো অ্যাড করতাম, ফার্নিচার তো নেই। কিন্তু কি আছে বল দেখিনি, আমার থেকে টাকা কেটে নিয়েছে, কনসেশনাল তো, লেস ভ্যালুর ভি এর নিচে থেকে লেস অ্যামাউন্ট চার্জড বাই এমপ্লয়ার। চার্জড মানে কেটে নিচ্ছে রে, অ্যামাউন্ট চার্জড বাই এমপ্লয়ার, অ্যামাউন্ট চার্জড বাই এমপ্লয়ার ব্র্যাকেটে 1000 × 12, 1000 × 12 কত হয়েছে বল? 12,000। বিয়োগ করে সেকেন্ড কালামে পাঠাও, 24,500। 100% বলতো বুঝেছিস কি না? তুই বই খুঁজলে আর কোনো জায়গায় কিন্তু কি পাবি না, কনসেশনাল পাবি না। এই একটা করে যেতে হবে, এক্সাম হলে আসতেই পারে, খেয়াল রাখ। ওকে, নেক্সট পড়ছি, পর আমার সাথে পর। হি ইজ অলসো প্রোভাইডেড উইথ এ কার। দাঁড়া, যেহেতু অনেক দিন পর ক্লাস হচ্ছে আমি একটু মোটর কার সম্বন্ধে বলি। ফার্স্টলি মোটর কারের সেকশন কত ছিল? 17(2) Roman 3 Rule 3(2), 17(2) Roman 3 Rule 3(2). মোটর কারের গল্পটা কি ছিল? দুটো কেস ছিল, গাড়ি মালিকের, খরচ মালিকের, আর গাড়ি মালিকের খরচ আমার। দুটো কেস কি কি? কার ইজ ওন্ড বাই এমপ্লয়ার আর এক্সপেন্সেস পেড বাই এমপ্লয়ার, এটা হচ্ছে ফার্স্ট কেস। আর সেকেন্ড কেস কি? কার ইজ ওন্ড বাই এমপ্লয়ার, এক্সপেন্সেস মেড বাই মি। যদি গাড়িটাও মালিকের, খরচেরটাও মালিকের হয়, তাহলে 1800-2400 পার মান্থ। তাই লিখিয়ে দিয়েছিলাম, দেখবি 1800 পার মান্থ, 2400 পার মান্থ। কী করে 1800-2400 হয়? ছোট গাড়ি হলে 1800, বড় গাড়ি হলে 2400। কী করে বোঝা যায় ছোট গাড়ি না বড় গাড়ি? 1.6 লিটার, 1. তুই 16 মনে রাখবি, 16 কম হলে কি হবে? 1800, 16 বেশি হলে কি হবে? 2400। আর যদি গাড়িটা মালিকের হয় আর খরচটা আমার হয়, তাহলে 600-900, 600-900, 600-900। কী করে মনে রাখবি? 600 কখন, 900 কখন? ছোট গাড়ি হলে 600, বড় গাড়ি হলে 900। যে কোনো কেসে যদি ড্রাইভার দেয়, আলাদা করে 900 পার মান্থ অ্যাড হবে। যাই হোক, ড্রাইভার দিলে কত অ্যাড হবে? 900। এবার পর, হি ইজ অলসো প্রোভাইডেড উইথ এ কার 1.8 লিটার ইঞ্জিন ক্যাপাসিটি। 1.8 লিটার, 1.6 এর বড়, মানে প্রথমত এটা বড় গাড়ি। আরও পর, উইদাউট ড্রাইভার, মানে ওরা কিন্তু ক্লারিফাই করে দিল ড্রাইভার দেয়নি। আরও বল, বাই হিজ এমপ্লয়ার, অল এক্সপেন্সেস আর মেড বাই হিম, খরচ টাকার আমার, মানে এমপ্লয়িজ, সব খরচ কার? এমপ্লয়ি। আর কারটা ইউজ হয় বোথ প্রাইভেট অ্যান্ড অফিসিয়াল পারপাস। আমরা তো বোথ পারপাসে লিখিয়েছিলাম, তো ঠিকঠাক। তাহলে বলতো কোন কেস? গাড়িটা মালিকের, খরচটা আমার। তোর ব্রেন কি স্ট্রাইক করবে? 600-900। এখানে ছোট গাড়ি না বড় গাড়ি? বড় গাড়ি। তাহলে কত জুম করে ফেললি? কোথায়? 900 পার মান্থ। এর সাথে প্লাস 900 হতো যদি উইদাউটের জায়গায় উইথ ড্রাইভার বলতো। যেহেতু এটা উইদাউট ড্রাইভার, প্লাস 900টা হবে না। তার মানে এত কিছু পর শুধু 900 পার মান্থটা আসবে। কিন্তু ব্যাপারটা ধরতে হবে কোথায় বলেছে। চল বি দিয়ে স্টার্ট কর। লেখ মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার, লেখ মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার।
মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার, আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে রোমান 3, 17 লিখে দেবো, 17 আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে বল রোমান 3 কমা রুল 3 ব্র্যাকেটে 2, 17 টু রোমান 3 রুল 3 2 স্টপ। 17 টু রোমান 3 কিসের সেকশন রে? ভুলে গেছিস? স্পেসিফাইড এমপ্লয়ি। সবাইয়ের ক্ষেত্রে হয় না, এটা শুধুমাত্র স্পেসিফাইড এমপ্লয়ির ক্ষেত্রে হয়। কে স্পেসিফাইড এমপ্লয়ি? আমরা 3টে কন্ডিশন লিখিয়েছিলাম, তার মধ্যে মেন কন্ডিশন তার মানিটারি ইনকাম 50,000-এর এক্সেস। প্রথমবার কোনো অঙ্কে 17 টু রোমান 3-র ফার্স্ট কেস পেলে আগে প্রুভ করে দেখিয়ে দিবি সে স্পেসিফাইড এমপ্লয়ি। অর্থাৎ কিছু করার আগে মোটর কারের এমের নিচে থেকে ড্যাশ দিয়ে লেখ হি ইজ এ স্পেসিফাইড এমপ্লয়ি, হি ইজ এ, এগুলো ইনফরমেশন। যত ইনফরমেটিভ লিখবি তত বেশি নাম্বার দিত বলছি, দেবে বলছি না, যেটা আমি করিয়ে দেবো। হি ইজ এ, শুনছি, স্পেসিফাইড এমপ্লয়ি কমা দিয়ে অ্যাজ, কেন রে? অ্যাজ হিজ মানিটারি ইনকাম, অ্যাজ হিজ মানিটারি ইনকাম, as his monetary income exceeds, EXCEEDS, exceeds rupees 50,000, বাস exceeds rupees 50,000, স্টপ। এটা প্রুভ করে দেখালি। এবার নিচে একটা থার্ড ব্র্যাকেট মার, লাইক রুপিস 900 ইন্টু 12 ব্র্যাকেট ক্লোজ, খতম। রুপিস 900 ইন্টু 12 খতম। সেকেন্ড কালামে রাখবি, কত রাখছিস? 10,800। মোটর কার পুরো ক্লিয়ার? নেক্সট আয়, পরেরটা পড়ছি, শোন। মোটর কার হয়ে গেল। মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সড বাই এমপ্লয়ার 25,000 ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। দাঁড়া, মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্স বোঝাচ্ছি, ভুলে গেছিস হয়তো। মেডিকেল এক্সপেন্সেসের অরিজিনাল সেকশনটা হচ্ছে 17 টু রোমান 3, অরিজিনালটা হচ্ছে 17 টু রোমান 3, কিন্তু এখানে 17 টু রোমান 4 হবে, যেহেতু রিইম্বার্সড কথাটা আছে। আমি যখন 17 টু রোমান 4 ডিসকাস করি, কি বলেছিলাম? যখনই রিইম্বার্স থাকবে 17 টু রোমান 4 হবে। এখানে যেহেতু রিইম্বার্স আছে 17 টু রোমান 4। এবার মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সের ভিতরকার গল্প বলছি। যদি ট্রিটমেন্টটা হয় গভর্নমেন্ট হসপিটালে, তাহলে কিন্তু ট্যাক্স ফ্রি, নীল হয়ে যাবে। কিন্তু যদি ট্রিটমেন্টটা হয় যে কোনো প্রাইভেট নার্সিং হোমে, যে টাকাটা রিইম্বার্স হয়েছে পুরোটা ট্যাক্সেবল। এখানে কিন্তু কোনো রকম ইনফরমেশান নেই কোথায় হচ্ছে। কি ধরে নেব? ডেফিনেটলি গভর্নমেন্ট নয়, ডেফিনেটলি গভর্নমেন্ট নয়। আমরা ধরে নেব প্রাইভেট জায়গায় হয়েছে এবং টাকাটা আনবো। কি বললাম? ক্লিয়ার? চলো নতুন সি কি লিখবো? মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সড বাই এমপ্লয়ার, মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সড বাই এমপ্লয়ার, মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সড বাই এমপ্লয়ার। তাই আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে রোমান 4, 17 টু রোমান 4 মেডিকেলের এম। আচ্ছা, এটা সোজা 25,000 তো পাঠা সেকেন্ড কালামে। এবার ড্যাশ দিয়ে লেখ মেডিকেলের এম এর নিচে অ্যাজিউম। কি অ্যাজামশন করবো বল? অ্যাজিউম ট্রিটমেন্ট ইজ মেড, অ্যাজিউম ট্রিটমেন্ট ইজ মেড ইন এ প্রাইভেট নার্সিং হোম, অ্যাজিউম ট্রিটমেন্ট ইজ মেড ইন এ প্রাইভেট নার্সিং হোম। আমার ওপর ভরসা কর, কেউ এগুলো লেখে না, নো ওয়ান। আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, আমরা লিখবো, আমরা অনেক বেশি ইনফরমেটিভ লিখছি। সো এগুলোকে প্রেজেন্টেশন ফরম্যাটে সাজানো উচিত ছিল। যদি অরিজিনাল এক্সাম হতো তো আমি প্রচণ্ড বেশি জোর দিতাম প্রেজেন্টেশনের ওপর, এগুলো অন্য কালিতে লিখতাম, আন্ডারলাইন করতাম। পরীক্ষাই তো হবে না, তুই ছেড়ে দে বলছি। নেক্সট
কোথায় ছিলাম বল? মেডিকেল এক্সপেন্সেস রিইম্বার্সড হয়ে গেল। আরও পর, হি হ্যাজ অলসো গিভেন এ লোন 2 লাখ। স্টপ, লোন আগে ওভারভিউটা দিয়ে দিই। তোকে কোম্পানি হাউজিং বিল্ডিং লোন দিচ্ছে, অনেক কোম্পানি দেয়। আমি রিসেন্টলি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, ফ্যামিলি ম্যান 1, সেখানে টাস্কের লোক মানে রয়ের লোক, সেও বলছে আমার হাউস লোনটা কবে পাস হবে। সো তারাও লোন চায়। সো লোন কোম্পানি দিতে পারে, এবং অবশ্যই কোম্পানির থেকে তুই কখন লোন নিবি, খুব কমন সেন্স, যখন ইন্টারেস্টটা প্র্যাকটিক্যালি 0 হবে বা ব্যাংকের থেকে কম হবে। যদি কোম্পানি বলে আমার ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট, তুই কোম্পানির থেকে লোন নিবি নাকি? যেই মুহূর্তে থেকে কোম্পানি কম রেটে, কম ইন্টারেস্ট রেটে লোন দেবে, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যাবে? বেনিফিটস। সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বেনিফিটস। আর একটা গল্প বলি, এখানে কাকে বেস করতে হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে কোন রেটকে বেস করতে হয়? না, স্ট্যান্ডার্ডকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর 20,000-এর কম যদি লোনের টাকা হয়, তাহলে অ্যামাউন্টটা নীল, আর কোনো ক্যালকুলেশন লাগে না। কিন্তু এখানে 2 লাখ, সো ক্যালকুলেশন লাগবে। ডেট ফেটগুলো ভুল আছে, যেহেতু আগের বছরের স্কলার। আমি ডেটগুলোকে ঠিকঠাক করে নিয়ে বলছি, হ্যাঁ? পর এবার ভালো করে শোন। হি হ্যাজ অলসো বিন গিভেন এ লোন অফ 2 লাখ অ্যাট 6% PA। 2 লাখ টাকার লোন 6% পার অ্যানাম অন 1/7/19 নয় 20 হবে, 1/7/20। লোনটা কবে দিয়েছে? 1/7/20 ফর পারচেস অফ এ ফ্ল্যাট, আর ফ্ল্যাট কেনার জন্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত পার্সেন্ট চার্জ করে? মানে বল। SBI বলেছে এই ধরনের ফ্ল্যাট কেনার লোন 10%, আর আমার থেকে আমার কোম্পানি কত পার্সেন্ট নিচ্ছে? 6। মানে আমার প্র্যাকটিক্যালি বেনিফিটস কত পার্সেন্ট? 4। ওই 4% আমার বেনিফিট হিসেবে ঢুকবে। লোনের সেকশন মনে আছে? 17-8, 17-8। রুল কত লেখানো ছিল দেখতো? রুল 371, রুল 37 রোমান 1। সো কত নাম্বার লিখছি? ডি। লেখ ডি, লেখ। এটা ইন্টারেস্ট ফ্রি না কনসেশনাল? কনসেশনাল। ইন্টারেস্ট ফ্রি হলে আমাকে ইন্টারেস্টই দিতে হতো না। লেখ কনসেশনাল লোন, CONCESSIONAL, কনসেশনাল লোন প্রোভাইডেড বাই এমপ্লয়ার। কনসেশনাল লোন প্রোভাইডেড বাই এমপ্লয়ার। কনসেশনাল লোন প্রোভাইডেড বাই এমপ্লয়ার, আন্ডার সেকশন শুনছি। আন্ডার সেকশন 17-8, আন্ডার সেকশন 17(2) কমা রুল 3(7) আর একটা ব্র্যাকেটে রোমান 1, রুল 371। নিচে একটা থার্ড ব্র্যাকেট মার। হ্যাঁ রে জনগণ, কমন সেন্সে ক্যালকুলেশন কি হবে? থার্ড ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট, ₹2 লাখ, তাই তো রে, ইন্টু ক পার্সেন্ট? 4%, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টু স্টপ। লোনটা কবে নিয়েছিস? ডেট দেখ তো।